তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আব্বা, আমাকে কথাটা শোনেন, আমাদের সাথে চলেন আব্বা। আপনি না বললেন না, কত কষ্ট করে যে আপনারা খুঁজা বাইর করছি। তো জানো হুম, আব্বা আপসা আব্বারে বুঝাই কম না। বলতেছে আব্বা যাইতেই হইব আমাকে সাথে, আমরা আর কিচ্ছু শুনবো না। আব্বা আপনি কি যেন বলবেন বলছিলেন? আসলে তোমরা এমনভাবেই দোষছো, নাসর বান্ধব আমাকে শেষগুলো নিয়ে আস। কেউ বলছি না শুধু চা খাও, চা খেয়ে কিন্তু আমি শুধু এটা কি কইতাছেন আব্বা? আপনি চলে যাবেন মানে? আপনি চলে যাওয়ার জন্য তো আমরা এখানে আনি নাই। আর শুনেন আব্বা, আমরা অনেক কষ্ট করে আপনারা খুঁজা টুজা বাইর করছি, আর আমরা এমনি এমনি চলে যাইতে এই জায়গায় আসি নাই আব্বা। আপনারা সাথে করে নিয়ে তারপরে বাসায় যাবো, এছাড়া কিন্তু আমরা এখান থেকে এক পাও নরম না আব্বা। আপনি এরকম কথা কোয়েন না, আপনি আমাদের সাথে চলেন। আরে তোমরা তো অনেক ইমোশনের মধ্যে আছো, কি বলছো সেটা বুঝতে পারছো না। আমি যা তোমাদেরকে এতক্ষণ বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমার সংসার আছে, সন্তানরা আছে, আমি এখন তোমাদের বাড়িতে যাব, এটা ওরা মানবে না, ওরা মানতে পারে না। কেন মানবেন আব্বা? আপনি আমাদের সাথে আগে গেছেন না, তা আগে যখন গেছেন এখনো সেরকম যাবেন। আগে গেছি তখন কি আমি স্বাভাবিক ছিলাম? কেন আব্বা আপনি স্বাভাবিক ছিলেন না কেন? তোমরা তো আমার পরিবারের কথা কিছুই জানো। এই পরিবার রে আমি কিছুই দিতে পারি নাই, দেওয়ার সামর্থ্য আমার ছিল না। কিন্তু পরিবার তো সেটা বোঝে না, সব সময় বলছে এটা চাই, ওটা চাই, ওটা চাই। কিন্তু আমি কি করব, কিছুই করতে পারতেছিলাম না। শেষে ওরা বলল যে কিছুই যখন করতে পারো নাই, তখন আমাদের জন্য একটা বাড়ি বানায় দাও। এই বাড়ির টাকা জোগাড় করতে গিয়া আমি কোনো কুল পাইতেছিলাম না, কার কাছে যাব, কে দিবে আমার এত টাকা, কি করব, কিছুই যখন পাইতেছিলাম না, আসলে আমি পাগল হয়ে গেছিলাম। সে পাগল হয়েই তো আমি তোমাকে বাড়ি গেছি। বাবা, আপনি আমার বাবা। আপনি আগে পাগল ছিলেন কি ছিলেন সেটা আমার দেখার বিষয় না। পাগল যদি পাগল হয়, পাগল কিন্তু একজনের সন্তান, একজনের বাবা হয়। তা আপনি পাগল না কি সেটা দেখার বিষয় না, আপনি আমাদের বাবা। বাবা রে, তোমাদের ওখানে আমি যখন ছিলাম তোমরা অনেক কষ্ট করে আমারে চালাইছো, আমি তাও বুঝছি। তোমরা ইমোশনালি এসব করেছো, কিন্তু আমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলাম, তোমাদের আপন করে নিয়েছিলাম। তোমাদেরকে নিয়ে তুমি তুমি জানো না তো, আমি উপন্যাসও লিখে ফেলেছি, কবিতা লিখেছি। হ্যাঁ, তবে এও বুঝেছি পরের সন্তান কখনো নিজের সন্তান হয় না। আমার তো নিজের সন্তান আছে, ওরা তা মানবে কেন? আমি বুঝেছি জন্মদাতা না হলে আসলে বাপ পাওয়া যায় না। পরের সন্তান কখনো নিজের সন্তান হয় না। আব্বা, আমি এই কথাটা মানি না। আপনি জীবনে অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন, আপনাকে আর কষ্ট করতে দেব না। পরের সন্তান কখনো নিজের সন্তান হয় না, এই কথাটা আমি মানি না। আমার বাবা ছোটবেলা মরে গেছিল, তারপর আপনার আমি বাপ হিসেবে পাইছি। আমি এখনো আপনাকে বাপ হিসেবে রাখতে চাই, আপনাকে আর কষ্ট করতে দেবো না বাবা। বাবা, আপনি আমাদের সঙ্গে চলেন বাবা। আমি বাবা যেহেতু ডাকছি, আপনাকে আর ছাড়তে পারবো না বাবা।
তুমি যা বলতেছো সব ইমোশনাল বলতেছো, বাস্তব কিন্তু তা না। পারিপার্শ্বিকতা মানুষকে বাস্তবে আসতে বাধ্য করে। আমি সেটা পারবো না বাবা। তোমার বাবা হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আব্বা, আব্বা তাহলে একটা কাজ করেন আব্বা, 7 দিনের মধ্যে 2 দিন, 2 দিন আপনি আমার এখানে থাকবেন, বাবা হয়ে থাকবেন আব্বা। 2 দিন মানে? এই কি কইতাছো তুমি এসব? হ্যাঁ, এখানে কি আমি তোমার সময় ধরেও দিতে বলছি? কত খোঁজাখুঁজির পরে আব্বারে পাইছি, কত জায়গায় খুঁজছো তুমি, তারপরে তার খোঁজ পাওয়া গেছে। আর এই 2 দিনের জন্য আব্বারে নিতে আসছি। হ্যাঁ, আমি সময় টময় ধরে দিতে পারুম না। আচ্ছা ঠিক আছে, আব্বা যেহেতু বলতেছে এত কিছু, সময়ের কথা যখন আসছেই, তাহলে 2 দিন আব্বারে কাছে পায় আমাদের মন ভরবো না। আমি কই কি আব্বা, আপনি 2 মাস করে আপনি আমাদের কাছে থাকেন, তাইলে অন্তত আমরা শান্তি পাবো। আব্বা আপনি না কোয়েন না। আরে মা, তাও আমার পক্ষে সম্ভব না। আমি তোমাদেরকে সময় বেঁধে দিতে পারবো না যে এতদিনই থাকবে, এতদিনই করবে। তবে আমি একথা বলতে পারি, যখন আমার সময় সুযোগ হবে তখন আমি তোমাদের বাড়িতে যাব, দেখা করে আসবো। হ্যাঁ। চ্যানেল ঠনঠন অভিনব ঘটনার বিস্ফোরণ। দর্শক বন্ধুরা, আপনারা জেনে গেছেন, আমরা ইতোমধ্যেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শিল্পপতি কেন কৃষক হলেন, কোন পরিকল্পনা করে তিনি কৃষক হয়ে গেছেন। আমরা এই পর্যায়ে পেয়েছি তিলের খাঁচা কোম্পানির মালিক সুরজ আলী দেওয়ান সাহেবের পিএসকে আব্দুর রশিদ। আমরা তার কাছ থেকে জানবো কিভাবে তিনি এই কৃষক হয়ে গেলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ঠনঠনকে। আপনি জানাবেন এই শিল্পপতি সাহেবের কৃষক হওয়ার গল্প। সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এই কথাটা বলতে গেলে আমার চোখে পানি চলে আসছে। আমরা মাটির মানুষ, মাটিতে আমাদের জন্ম, কিন্তু ক্ষমতা, অর্থ, প্রতিপত্তির লোভে আমরা মাটি থেকে পাথর হয়ে যাই। সেই পাথর থেকে আবার কিভাবে আমরা মাটিতে ফিরে আসি, মাটিতে ফিরে আসবো, মাটি হয়ে যাবে। এই শ্রেষ্ঠ চিন্তার জনক আমার স্যার সুরজ আলী দেওয়ান। উনি শিল্পপতি থেকে মাটির মানুষের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে এবং আমাদের সমস্ত মানুষকে, সমস্ত কর্মীকে মাটির সাথে মিশে যাওয়ার ট্রেনিং দিচ্ছে। ওনার সামনে কি পরিকল্পনা রয়েছে? আমি এই বিষয়ে আমি খুব একটা বলবো না। এই মহান চিন্তার যে জনক, এই শ্রেষ্ঠ চিন্তার যে ধারক, যিনি ধারণ করেছেন এই ঘটনাটি হৃদয়ে, অন্তরে, সেই ঘটনাটি আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের এই মহান চিন্তার জনক স্যার সুরজ আলী দেওয়ান স্যারের জয় হোক, আমাদের তিলে খাঁচা কোম্পানির জয় হোক, স্যারের এই চিন্তার জয় হোক, মাটি ও মানুষের জয় হোক। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন সুরজ আলী দেওয়ান শিল্পপতি, ওনার পিএস এর কথা। আমরা আরো ঘটনার ভেতরে যেতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই আরো নেপথ্যের গল্প, কি হতে পারে আগামীতে, কেন তিনি হলেন। আমাদের সঙ্গে থাকবেন চ্যানেল ঠনঠন অভিনব ঘটনার বিস্ফোরণ। গোলাপগ্রাম থেকে জহুরুল ইসলাম ও রিয়া। জয় হোক সুরজ আলী দেওয়ান স্যারের, জয় হোক তিলে খাঁচা কোম্পানি। আব্বা, আব্বা কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? ডাক্তার গেল 5 লাখ টাকা লাগবে, একদম কম করে 5 লক্ষ টাকা লাগবে, এমার্জেন্সি। দাও টাকা দাও। আমি টাকা দেবো কোন দেয়? কন্তে দেবো তো আমি কি জানি, টাকা লাগবে না, 5 লাখ টাকা লাগবে। এতটা আমি কোনে পাবো? কন্তে পাবো তাহলে ভিটে বেঁচে দাও, ভিটেটা তাহলে বেঁচে দাও। আমি তো আমার মায়ের মধ্যে দেবো না। আমি বিটে বেচতে পারবো না। বিটে বেচবো কিসের জন্য? 5 লাখ টাকার জন্য আমি বিটে বেচবো? তোমার অত চিন্তা করতে হবে না। জান্নাতের জন্য সবাই কাজ করতেছে, ওই 5 লাখ টাকা উঠে যাবে না। ওরে বাবা রে, তা মনে হচ্ছে গাছে ধরে না। 5 লাখ টাকা তোমার দেওয়ার জন্য সবাই বসে আছে না, এটা 2-4 হাজার টাকা দেয়, ফট করে সিনিয়র পেয়ে গেলে। কেন উঠিনি? 67,000 টাকা জান্নাতের অ্যাকাউন্টে আইছে না? আইছে তো, এটা হাকিরা দিছে, মানুষই তো দিছে। আর 2-4 দিনের মধ্যে এটা উঠে যাবে না। 5 লাখ টাকা উঠে যাবে না? তোমার 5 লাখ টাকা ভিক্ষাবৃত্তি করে কবে উঠবে, আমি ততক্ষণ আমার মায়ের কি অবস্থা হবে? আমি চুপ করে বসে থাকবো?
চুপ করে থাকবো? আর এই যে বাউল না, বাউল হচ্ছে তোমার এই ভিক্ষা বৃত্তি শিখাইছে, টুং টুং করে আর ভিক্ষা করে বেড়ায়, আর তুমি সেই তার মধ্যে ঢুকে গেছো না? এই বাউলটা আমি দেখে নেবো, একদম দেখে। দেখ তুই মেলা কইছিস, তা বাউলে নিয়ে কোনো কথা কবি নাই। বাউল জানাতে জন্য যা করতেছে, তুই বাপ হয়ে তার কিচ্ছু করতে পারতেছিস না। আমি বাপ হিসেবে কিছু করতে পারি না। আমার মায়েরা এই জায়গায় মায়ের অসুস্থ হয়ে পড়ে আছে। আব্বা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যাবা কোনে যাবো? তিলেখাজার চেয়ারম্যানের কাছে যাবা। তুমি তিলেখাজার চেয়ারম্যানের সামনে একবার দাঁড়াবা, তুমি একদম 5 লাখ না 10 লাখ টাকা পেয়ে যাবা। 10 লাখ টাকাতে তোমার 7 লাখ টাকা আমি দিয়ে দেবো, 3 লাখ টাকা আমার কাছে রাখবো। টাকা আছে বেশি জন্য, টাকাটা ব্যাক আপ যার সাথে সাথে আমি দিয়ে দেবো, আমি খরচ করবো না। আমি তিলের খাজা চেয়ারম্যানের বাড়ি যাইতে পারবো না। আর তোর তো বাপের দরকার, বাপ বেচবি, আমারে কেন? আর একজনের বাপ দেয়, সেটা বেঁচে দিয়ে আগে যা। তাহলে তুমি যাবা না? তুমি যাবা না চেয়ারম্যানের কাছে? আমি যাব, আমি চেয়ারম্যানের কাছে যাব এবং আমি গেলি আমার 10 লাখ টাকা দেবে, তোমার আমি 7 লাখ টাকা দিয়ে দেবো। তিলেখাজার চেয়ারম্যান তোমার ফোন দেবে, তুমি ফোনটা ধরবা, ধরে কবা আমি ইয়াসিনের বাপ হব না, আমি ইয়াসিনের বাপ না, আমি তোর বাপ, আমি তিলেখাজার চেয়ারম্যানের বাপ। আমার মায়ে অসুস্থ আব্বা, জান্নাতকে আমি মারতে দেব না আব্বা, জান্নাতকে আমি মারতে দেব না, সে মরে যাবে না, আমি মরতে দেব না। সালাম স্যার, আসেন আসেন বসেন। স্যার উনি হচ্ছেন ঠনঠন টেলিভিশনের রিপোর্টার স্যার। কি ঠন ঠন? জি স্যার। তারপরে ওয়েলকাম স্যার, আমি জহুরুল ইসলাম, চ্যানেল ঠন ঠন থেকে এসেছি। আচ্ছা, ঠন ঠন, তারপরে? জি স্যার। স্যার একটা আনন্দের ব্যাপার হচ্ছে স্যার, আমাদের কিন্তু স্যার মিডিয়া সেক্টরে স্যার আমরা কিন্তু ব্যাপক সফলতার সাথে কাজ করতেছি স্যার। আমাদের পত্রিকা আছে স্যার, অনলাইন পত্রিকা আছে স্যার, আমাদের স্যার ওটিটি প্ল্যাটফর্ম খুব ভালোভাবে কাজ করছে স্যার। আর এখন স্যার মাঝখানে যেটা লাভের ব্যাপারটা, ওনার স্যার এই ঠনঠন টেলিভিশনের অনেকগুলো ক্লিপ স্যার মিলিয়ন মিলিয়ন হয়েছে স্যার এবং ভাইরাল স্যার। এই জন্য ভাবলাম স্যার এটাকে আমরা লুফে নিই স্যার, আমাদের জন্য খুবই লাভবান একটা প্রজেক্ট স্যার। আর অলরেডি সে স্যার আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে কৃষি বিপ্লব নিয়ে স্যার মাঠে অলরেডি কাজ শুরু করে দিয়েছে স্যার। চমৎকার, মানে কৃষি বিপ্লব নিয়ে কাজ করছেন, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কৃষি বিপ্লব নিয়ে একটা আমরা অলরেডি 1.5 মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে, আমাদের ভিউ হয়েছে অলরেডি, এটি ভাইরাল টপিকে পরিণত হয়েছে। এখানকার জনসাধারণ যারা, কৃষক সমাজ যারা, তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ, এবং আপনার এই যে কৃষক হয়ে যাওয়া বিষয়টাকে আমাদের দর্শক যারা সারা বিশ্বের সবাই খুব আগ্রহ ভরে দেখছেন। এই জন্য স্যার আপনার কাছে আসে, আমরা কিছু কাজ করতে চাই, আপনার এই কাজগুলো আমরা ছড়িয়ে দিতে চাই, আরো বিশ্বময় ছড়িয়ে দিতে চাই। রাখেন স্যার এই জন্য স্যার উনি আপনার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ করতে চাই, আপনি অনুমতি দিলে স্যার শুরু করতে স্যার। স্যার আপনি অনুমতি দিলে আমার ক্যামেরা ছেলেটাকে ডাকি স্যার। না, নিশ্চয়ই ডাকেন। শাহজাহান আসো, এখানে ক্যামেরা সেট করো। ওখানে সেট করছে, আপনি একটু ক্যামেরা তাকিয়ে কথা বলছো, আমি আপনাকে এটা একটু স্যার, এই ক্যামেরা, জি জি স্যার। স্যার আমি এখন আসবো না। শাহজাহান রেডি হলে বলবে, কেমন? রেডি স্যার, আমরা যাই। নিশ্চয়ই। আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে আপনি শিল্পপতি থেকে কৃষক হয়ে গেলেন, এটি আসলে কেন এবং কি উদ্দেশ্যে স্যার? এখানে দাঁড়িয়ে জি প্লিজ। চমৎকার প্রশ্ন করেছেন। শিল্পপতি থেকে কেন আমি কৃষক? একজন শিল্পপতি কখনো ভাবে না সে কৃষক হবেন, কিন্তু আমি মনে করেছি উল্টা দিক থেকে। একজন কৃষক যে শ্রমিক, যে মাঠে কাজ করে, যে আমাদের জন্য উৎপাদন করে, যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই সংগ্রামী কৃষকের পাশে আমাকে যেতে হবে। আমি যে শিল্পপতি, আমি যে ইন্ডাস্ট্রির মালিক, এটা আমি ভুলে গেলাম।
যারা আমাদের বড় করছে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই বাংলার কৃষক, তার কাছে আমাকে যেতে হবে এবং তার কাছে যে আমাকে বুঝতে হবে তার শ্রমকে, তার ঘামকে মর্যাদা দিতে হবে। সেই উদ্দেশ্যে আমার গ্রামে যাওয়া। সেই গ্রামে যে যখন আমি মুতালেব কৃষকের সন্ধান পেলাম, যে মুতালেবকে বাবার স্থানে রাখতে গেলাম, যে মুতালেবকে আমি সর্বোচ্চ দিয়ে আমার বাংলো বাড়িতে রাখলাম, হাজার হাজার কোটি টাকার রাজপ্রাসাদে রাখলাম, মুতালেব কৃষক সবকে প্রত্যাখ্যান করে আমার মাটিতে ফিরে গেল। এই সহজ সরল মানুষ সম্পদের চূড়ান্ত পর্যায়ে থেকে নিজেকে আবার মাটির সঙ্গে বিলীন করে দিলেন। আমি ভাবলাম, এই তো কৃষক মানে এই, যে কৃষক নির্লোভ, যে কৃষক শুধুমাত্র পরিশ্রম করে মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু নিজের দিকে তাকায় না, নিজের সম্পদ করে না, দুর্নীতি করে না, সৃজনশীল মানুষ হয়ে ওঠে। সেই কৃষককে দেখতে তো মাঠেই শুধু যেতে হবে। শুধু মাঠে গেলাম না, কিভাবে সে কৃষি উৎপাদন করে, কিভাবে সে থাকে, কিভাবে খায়, কিভাবে প্রতিদিন সে পান্তা খায়। যে পান্তা পিএস জানেন আমার, যে বলেছেন আমরা প্রতিদিন যারা বৈশাখ মাসে পয়লা বৈশাখে পান্তা ভাত খাই, বোঝানোর চেষ্টা করি আমি কৃষকের মতন করে পান্তা খাই। আসলে তা হয় না, কারণ শহরের অনেক মানুষ জানে না কৃষক কিভাবে উৎপাদন করে। তার পান্তা খাওয়ার ইতিহাসের সঙ্গে শহরের এই সমস্ত মানুষের পান্তা খাওয়ার এক যে পার্থক্য আছে, সব মিলিয়ে মনে হয়েছে না, আমাকে তো কৃষক হতে হবে, আমাকে তো মেহনতি মানুষ হতে হবে, আমাকে মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে হলে কৃষক হতে হবে। এটাই অসাধারণ স্যার, সত্যি আপনার এই যে ভাবনা অত্যন্ত ব্যতিক্রম, এবং শিল্পপতি যে কৃষক হয়ে যেতে পারেন এটি কিন্তু আমাদের সমাজে খুব কমই দেখা যায়। এ কারণেই আপনার এই এলাকার সাধারণ মানুষের মনে কৌতূহল, উৎসাহ, তিনি কি চান, আপনি কি করতে চান কৃষকদেরকে নিয়ে। পৃথিবীতে মাত্র একজন শিল্পপতি যিনি কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আমার বিশ্বাস কৃষকের মুক্তি করবে, শ্রমিকের মুক্তি করবে, সবাই আবার বেঁচে থাকবে বাঁচার মতন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা, আজকের বিশেষ এপিসোড আপনারা উপভোগ করলেন। আমাদের সঙ্গে ছিলেন তিনি, যিনি বর্তমানে ভাইরাল টপিকে পরিণত হয়েছেন, যাকে দেখছেন সারা বিশ্বের সবাই, এবং প্রচুর শেয়ার হচ্ছে, লাইভ হচ্ছে, কমেন্ট হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। আমরা কথা বলছিলাম শিল্পপতি, যিনি কৃষক হয়ে যাচ্ছেন সুরুজ আলী দেওয়ান। ওনার পরবর্তী এপিসোড দেখতে এবং নানান কর্মকাণ্ড জানতে আমাদের সঙ্গেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দাদা যাও। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আগামীতে আবারও আপনাকে নিয়ে নতুন পর্ব আমাদের দর্শকদের উপহার দেব। জহুরুল, আমার যে কি ভালো লাগছে, আমার এই ইন্টারভিউ যে এত মানুষ দেখছে। রিয়েলি আপনি যে আমাকে এত প্রান্তিক জনে পৌঁছে দিচ্ছেন, প্লিজ ওনাকে বাংলাতে রেখেছ তো। আমার বিশ্বাস আজকের যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনি দিলেন, এটি 2 দিনে 2 মিলিয়ন ভিউ পাবে। আমি কিডা? আমি হচ্ছে জান্নাতের বাপ। জান্নাতের ব্যাপার যে কোনো সিদ্ধান্ত তার বাপ নেই। জান্নাত না তাড়াও। তোমার পিএসকে আমার অযোগ্য মনে হচ্ছে। কেন অযোগ্য মনে হচ্ছে? স্যার, এই সিনেমার মধ্যে স্যার আমার একটা ভিলেনের পার্ট যদি দিতেন, স্যার আমার অনেক দিনের শখ একটা সিনেমায় ভিলেনের পার্ট করা স্যার। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।